জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা। টিকে থাকতে নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। পর্দা উঠল বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের। 160টিরও বেশি দেশ থেকে 70,000 অংশ নিচ্ছেন। এবং পরিবারের সুখ আর দেশের সমৃদ্ধিতে অবদান রাখছেন ওমান প্রবাসীরা। রেমিট্যান্স পাঠাতে বেছে নেন ব্যাংকিং চ্যানেলের বৈধ পথ। এবার বিস্তারিত। দর্শক, চিকিৎসায় অবহেলার অভিযোগে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। আগের সংবাদও জানাচ্ছিলাম, এখনও তারা অবস্থান নিয়েছেন সেখানে, এখন পর্যন্ত তারা রয়েছেন। আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আন্দোলনরতরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর কথায় আশ্বস্ত হয়েছেন? সেই সাথে তারা কি বলছেন? হাসনাত আবদুল্লাহ তাদেরকে যেটি বলেছিলেন যে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত সময় দেওয়ার জন্য, কারণ যে 4 জন উপদেষ্টার এখানে আসার দাবি তারা জানিয়েছেন, তারা কিন্তু অনেকেই ঢাকার বাইরে রয়েছেন, কিন্তু সেই দাবি তারা সেই কথা তারা মানেননি। তারা যেটি দাবি জানিয়েছেন যে পর্যন্ত এই 4 উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করে একটি লিখিতভাবে তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস না দিবেন, সে পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারই ধারাবাহিকতায় এখন দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তারা রাস্তায় অবস্থান নিচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে শুয়ে পড়েছেন, এবং যারা আহত রয়েছেন তারা কিন্তু এখন বলা যায় যে রাস্তায় রয়েছেন। কিছুক্ষণ আগেই হাসনাত আবদুল্লাহ এখান থেকে চলে গেছেন এবং তিনি যেটি বলেছেন যে তাদের দাবি যেটি রয়েছে যে সেটি আসলে পূরণ করা হবে। কিন্তু এখন যে মূল যে বিষয়টি, যে তারা আরেকটি তাদেরকে কথা বলেছিলেন যে হাসনাত, যে নতুন যিনি স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছেন তিনি যদি আসেন তাহলে তারা হবে কিনা সেটিও তারা মানেননি। তারা যেটি বলছেন যে 2 জন তথ্য উপদেষ্টা এবং সেই সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ ও নাহিদ এবং সেই সঙ্গে সমাজ কল্যাণ উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার 4 জনকেই এখানে আসতে হবে, এবং তার পরবর্তীতে যে তাদের এটি লিখিত দিতে হবে যে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করা হবে, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাদের যে অনুদানের ব্যবস্থা করা সেটি করতে হবে। তো বলা যায় যে কোনো সমাধান কিন্তু আসলে এই সংকটের এখনো আসেনি, এবং এখন মধ্যরাত প্রায় 14 থেকে 14 ঘন্টা পার হয়ে গেছে। তারা যেটি বলছেন যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন। দেখতে পাচ্ছিলেন আমার পিছনে তারা এখনো রাস্তায় শুয়ে রয়েছেন, যারা আহত রয়েছেন তারা। তো এখন দেখার বিষয় যে এই সমস্যার আসলে সমাধান কিভাবে আগায়, এবং যে উপদেষ্টারা যারা তারা দাবি জানাচ্ছেন তারা কখন আসেন এবং এই সমস্যার সমাধান কখন হয় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এবার অন্য প্রসঙ্গ। বৈশ্বিক অর্থনীতির বর্তমান কাঠামো জলবায়ু ধ্বংসের মূল কারণ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পৃথিবীকে বাঁচাতে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29 এই কথা বলেন তিনি। এ সময় মেধা, অর্থ আর যুবশক্তি সমন্বয়ে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলে ফুলে ফেপে উঠছে সমুদ্রপৃষ্ঠ। এর পেছনে অন্যতম কারণ বলা হচ্ছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ। তবে এর জন্য দায়ী না হয়েও ভুক্তভোগী দেশের তালিকায় বাংলাদেশের নাম একেবারে ওপরের দিকে। জলবায়ুর সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing
civilization. বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গিকে পরিবেশ ধ্বংসের মূল কারণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই অর্থনীতি ভোগের ওপর ভিত্তি করে চলে। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. Social business is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য। ডক্টর ইউনূসের এই 3-0 তত্ত্বকে ধারণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমেই গড়ে উঠবে নতুন এক সভ্যতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। And distinguished প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় বিশ্বের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের পর্দা উঠল পর্তুগালের রাজধানী লিসবনে। প্রযুক্তি নির্ভর এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের 160টির বেশি দেশ থেকে 70,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকছেন। 11 নভেম্বর থেকে 4 দিনের এই সম্মেলন চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ফিতা কেটে সম্মেলনটির উদ্বোধন করেন। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। 4 দিনব্যাপী বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2024 পর্তুগালের রাজধানী লিসবনে আলটিস এরিনায় প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার মনোভাবকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এছাড়াও এবছরের ওয়েব সামিট প্রযুক্তি ও উদ্ভাবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, স্থায়িত্বের প্রচার এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং সাংবাদিকতা ও মিডিয়া শিল্পে প্রযুক্তির প্রভাবের উপর আলোকপাত করে, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় 3,000-এরও বেশি কোম্পানির মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়েব সামিট 2024 এর উদ্বোধনী সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা পেরি কাউসগ্রেই, লিসবনের সিটি মেয়র কার্লোস ময়দাস, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দর্শকদের সামনে তাদের তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। Welcome also to all the startups who have traveled from every corner of the globe. ওয়েব সামিট একটি বার্ষিক প্রযুক্তি সম্মেলন যা সারা বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলন নভেম্বরে লিসবনে অনুষ্ঠিত হয় এবং এটি প্রায় 1 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করে। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল। বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্পেনের বার্সেলোনায়। মঙ্গলবার 12 নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ততিউর রহমান পরিচালনা করেন অনুষ্ঠানটি। আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের নিয়ে নবগঠিত সংগঠন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 9 নভেম্বর ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রুবেল আহমেদ। যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস রহমান রব্বিরের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ আফজাল। নিউহ্যাম লেইসার সেন্টার ও লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে দুটি ভেন্যুতে লন্ডন স্পোর্টিফের উদ্যোগে ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রোববার দিনব্যাপী বিশাল এই টুর্নামেন্টে লন্ডন ছাড়াও বার্মিংহাম, ক্যামব্রিজ, লুটন,
পোর্টসমাথ সহ সারা দেশ থেকে শতাধিক টিম অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরির খেলায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন শেফ অনলাইনের স্বত্বাধিকারী শালিক মুনিম। আপনজনের মুখে হাসি ফোটাতে সচ্ছলতার খোঁজে পরিবার পরিজন ছেড়ে হাজার মাইল দূরে থাকেন প্রবাসীরা। হাড় ভাঙা পরিশ্রমের পর মাস শেষে বেতন পেয়েই ছুটে যান মানি এক্সচেঞ্জ বা বিকাশের দোকানে। দর্শক, বেতনের প্রায় পুরোটাই পাঠিয়ে দেন প্রিয়জনদের জন্য। দেশের স্বার্থে তাই রেমিটেন্স পাঠাতে বেছে নেন ব্যাংকিং চ্যানেলের বৈধ পথ। মধ্যপ্রাচ্যের অন্যতম সম্ভাবনাময় দেশ ওমান। তবে অনেক দেশের তুলনায় ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুযোগ সুবিধা অনেক কম। প্রবাসীরা জানান, কিছু কিছু ক্ষেত্রে বিদেশি মালিকানার প্রতিষ্ঠানে কাজ করা অভিবাসীদের সুযোগ সুবিধা থাকে কিছুটা বেশি, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেই বাংলাদেশিদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। দেশের জন্য, দেশের মানুষ চুকি থাকলে তো আমরা আমরা তো দেশের জন্য কাজ করতেছি। এখানে আত্মীয় স্বজন এগুলো কিছু জানে না। আত্মীয় স্বজন জানে বাস আমরা টাকা পাঠাইতেছি, এটা জানে, কি করতেছি না করতেছি এটা জানে না। টাকা পাঠাই দেশের উন্নতির জন্য, সবসময় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, যেহেতু আমাদের ফ্যামিলি আছে দেশে, আর দেশের রেমিটেন্স দিলে দেশের উন্নতি হয়। সবসময় আসে সে ব্যাংকে টাকা পাঠায়। হিন্দিতে বিকাশে টাকা পাঠানো থেকে অনেক ভালো ব্যাংকে টাকা পাঠালে। ওমানে আসা বেশিরভাগ প্রবাসী নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী এবং দোকানের কর্মচারী, যাদের মাসিক বেতন গড়ে প্রায় 100 রিয়াল, বর্তমান বিনিময় মূল্য প্রায় 31,000 টাকা। কিন্তু মালিক যদি প্রতি মাসে বেতন না দেয়, তাহলেই প্রবাসীদের জীবনে নেমে আসে চরম হতাশা। আবার 20,000 আবার ভিসা লাগাইতে হয়, আবার 1,80,000 90,000 এরকম লাগে। তো কিছু করার নাই, মনে করেন ওমানের নিয়মটাই এরকম। এছাড়া ওমানে আসার খরচটা কম হওয়ায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী অবৈধ অবস্থায় রয়েছে। বাংলাদেশ সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিলে দেশের সমৃদ্ধিতে অবদান রাখবে মরুর বুকে থাকা প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল ব্যবসায়ীদের এবং ইনভেস্টরদের একত্রিত করে বাংলাদেশি ইনভেস্টর এবং ব্যবসায়ীদের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়। সংগঠনের মাধ্যমে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা হবে এই যৌথ সভার মূল লক্ষ্য। অদূর ভবিষ্যতে ব্যবসায়ীদের উদ্যোগে একটি ব্যাংক স্থাপন করা সহ বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন ইনভেস্টর আব্দুল মান্নান, সুলেমান সরকার, মোহাম্মদ হোসেন, কবির আহমেদ সরকার সহ আরও অনেকেই। মালয়েশিয়ায় বিদেশি উচ্চশিক্ষার জন্য প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে জিএসসি গ্লোবাল সলিউশন। প্রতিষ্ঠানটির কুয়ালালামপুরের বারজায়া কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার নতুন কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 1 মাসব্যাপী ফাইল প্রসেসিং সেবায় সম্পূর্ণ ফ্রি চার্জ সুবিধা দেওয়া হয়েছে। এটি মালয়েশিয়ায় জিএসসি গ্লোবাল সলিউশনের তৃতীয় শাখা, যা সংযুক্ত আরব আমিরাত এবং সার্বিয়াতে প্রতিষ্ঠিত এর আগের শাখার পর সম্প্রসারিত হলো।